আজ আমরা করবো হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট, মানে হচ্ছে আলো প্রতিসরণ করবো। প্রতিসরণ বলতে কি বোঝাচ্ছে, যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, মানে হচ্ছে দুটো এখানে মাধ্যম থাকা দরকার। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই একটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। 2 নম্বর মাধ্যমটাকে আমরা দিলাম ঘন মাধ্যম, আর এটাকে দিলাম আমরা লঘু মাধ্যম। ওকে, এটা হচ্ছে আমার বিভেদ তত্ত্ব। তো আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, মানে হচ্ছে তাহলে আলোটা কিছুটা অবিলম্বে কাছে চলে আসে। যেমন ধরে নিচ্ছি এখানে আপাতন কোণ হচ্ছে I, এখানে প্রতিসরণ কোণ হচ্ছে R। বা আমি যদি এটা বলতাম যে আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তাহলে কি হতো, উল্লম্বটা কিন্তু দূরে সরে যাবে। এখানে আপাতন কোণ I হলে এখানে প্রতিসরণ কোণ হচ্ছে R। ওকে, তাহলে কি হচ্ছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে তখন যে প্রতিসৃত হচ্ছে সেই জিনিসটাকে আমরা প্রতিসরণ হিসাবে আমরা চিনি। তো এক্ষেত্রে আমাদের কি কি লক্ষ্য করতে হবে, সেই লক্ষ্যটা করতে হবে হচ্ছে ফর্মুলাটা কি আছে প্রতিসরণে, সে হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর যেটা আছে সেটা হচ্ছে স্নেলের ফর্মুলা, সেটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে স্নেলস ল। স্নেলের সূত্র কি বলছে, যদি ধরে নিই এটা প্রতিসরাঙ্ক আছে, এটা 1, এটার প্রতিসরাঙ্ক আছে মিউ, তাহলে স্নেল বলছে 1 ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আই। বা সবচেয়ে ভালো হয় আমরা যদি এটাকে মিউ1 মাধ্যম ধরে নিই, যদি বাই মাধ্যম না ধরে এটাকে যদি মিউ2 মাধ্যম ধরি, তাহলে এখানে হবে মিউ1 ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ2 ইন্টু সাইন আই, মানে হচ্ছে প্রতিসরাঙ্ক ইন্টু সাইন কোণ ইকুয়াল টু প্রতিসরাঙ্ক ইন্টু সাইন কোণ। এটা হচ্ছে স্নেলের সূত্রের সাধারণ রূপ রয়েছে। মিউ কি, মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বলা হয়, যেটাকে আমরা এইভাবে চিনে থাকি যে মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হচ্ছে যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগ। এই হিসেবে আমরা মিউকে চিনে থাকি। মিউ ডেফিনিশনে কি রয়েছে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং যে মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতকে বলা হচ্ছে প্রতিসরাঙ্ক। এবার একটু যদি ভালো করে দেখা যায় যে ব্যাপারটা ভি এর ভ্যালু, এই যে আমরা ভিটা নিলাম, সেটা সি এর ছোট হবে অথবা সমান হবে। সবসময় ভি এর ভ্যালু সি এর চেয়ে ছোটই হয়, কিন্তু যদি আমরা বায়ু মাধ্যম ধরি বা যেটাকে আমরা শূন্য মাধ্যম বলে থাকি, সেক্ষেত্রে ভি এর ভ্যালু আর সি এর ভ্যালু সমান হবে। তো এরকম কেসে সুতরাং মিউ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, মানে আমরা যে প্রতিসরাঙ্ক হিসাবে কমপ্লিট করার চেষ্টা করি যে জিনিসটাকে, তার ভ্যালু সর্বনিম্ন 1 হতে পারে অথবা 1-এর চেয়ে বেশি হতে পারে। 1 কোন কোন মাধ্যমের ক্ষেত্রে আমরা শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1 বলি, বা আমাদের অঙ্কের সুবিধার্থে বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এটাকে 1 বলি। কারণ আমরা ধরে নিই যে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে যা থাকে তাই, মানে হচ্ছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। তার জন্য আমাদের যদি বলে প্রতিসরাঙ্কের নিম্নতম ভ্যালু কি 1 অপেক্ষা কম হতে পারে, বা যদি এরকম কোশ্চেন আসে প্রতিসরাঙ্কের মান কি 1 অপেক্ষা কম হতে পারে, আমাদের অ্যান্সারটা হবে না। এবার শুধু না বললে হবে না, যুক্তিতে দেখা যাবে যে এখানে মিউ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ভি হচ্ছে যে মাধ্যমে আছে সেই মাধ্যমে আলোর গতিবেগ, এবং যে মাধ্যমে আছে ভি ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু সি, সুতরাং সি মিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তার জন্য এর ভ্যালু কখনো 1 অপেক্ষা কম হতে পারে না। এই হচ্ছে আমাদের মিউ নিয়ে বলতে হবে, ঠিক আছে। এবার যদি এখানে একটু ভালো করে দেখি যে এই আলোটা আমার যাওয়া উচিত ছিল, যদি মাধ্যমটা না থাকতো তাহলে এই ওয়ে দিয়ে চলে যাওয়া উচিত ছিল, আর যেখান থেকে গেল না সেটাকে আমরা চ্যুতি বলি, মানে হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন ডেল ইকুয়াল টু কত, হিসাব মতো আই মাইনাস আর। আর এই ক্ষেত্রে ডেভিয়েশনটা হবে এটা ডেল, এক্ষেত্রে ডেলের ভ্যালু কত হবে আর মাইনাস আর। তাহলে চ্যুতি আমরা কি করলাম, দুটো কোণের বিয়োগফলটাই হচ্ছে আমাদের চ্যুতি। আর এখানে আমরা দেখলাম মিউ, মিউ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার যদি আমাদের এমনভাবে বলে দেয় যে কোনো জায়গায় যদি এরকম ল্যাঙ্গুয়েজটা লেখা থাকে, তার মানে দেখুন 1 মিউ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে একজনের সাপেক্ষে আরেকজনের কত। সেক্ষেত্রে আমাদের এরকমভাবে বলে দিচ্ছি আমি এ মিউ জি নিচ্ছি। এ মিউ জি মানে হচ্ছে এয়ার মিডিয়াম থেকে লাইট গ্লাস মিডিয়ামে গেছে, মানে হচ্ছে বায়ু মাধ্যম থেকে আলো কাঁচে প্রবেশ করেছে। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি মিউ জি বাই মিউ ই। যে রাইট সাইডে থাকে সেটা বাই যে লেফট সাইডে থাকে সেটা কত, ঠিক আছে। কারণ হচ্ছে বায়ুর সাপেক্ষে কাঁচে কত, তাহলে যার সাপেক্ষে হচ্ছে সেটা সময় নিচে থাকবে। তো এই ল্যাঙ্গুয়েজটাকে যদি কোনোদিন আমাদের এরকম দেয় যে ডাব্লিউ মিউ জি ওয়াটার রেসপেক্টে গ্লাসে গেছে, মানে হচ্ছে আমি যে কাজটা করতে চাইছি
সেই গ্লাসটাকে মানে সেই কাঁচের যে স্ল্যাব বা হোক বা যাই হোক সেটাকে জলের মধ্যে চুবিয়ে দিয়েছি, তাহলে আলো প্রথমে জলে এসে পড়বে, তারপরে ওই কাঁচের মাধ্যমে যাবে। তখন এটাকে লেখা যায় মিউ জি বাই মিউ ডাব্লিউ, বা এটাকে একটু লেখা যায় মিউ জি বাই মিউ এ দিয়ে ভাগ করে দিচ্ছি আমি নিচে, এটাকে লেখা যায় এ মিউ জি বাই এ মিউ ডাব্লিউ। কারণ অঙ্কে আমাদের যে কোনো কিছু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে ভ্যালু থাকে সেটা হচ্ছে এয়ারের রেসপেক্টে থাকে, এয়ারের রেসপেক্টে বলে দেয়। তো আমাদের এই টাইপের জিনিসগুলো করার জন্য তখন এই জিনিসটা করে দিতে হবে যে ডাব্লিউ মিউ জি মানে হচ্ছে, বা এটাকে যদি আমি যদি এই যে লাইনটা স্নেলের ফর্মুলা লিখেছিলাম সেটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে লেখা যায় হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, বা এটাকে কি লেখা যায় ওয়ান মিউ টু, সাইন আই বাই সাইন আরকে লেখা যায় ওয়ান মিউ টু। এটা আমরা লিখতে পারি যে এক মাধ্যমের সাপেক্ষে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা স্নেলের ফর্মুলাকে এইভাবে লিখি। এটা হচ্ছে আমাদের কি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তো এই নিয়ে আরেকজন ফর্মুলা দিয়েছিল, সেটাকে আমরা কচিস ল বলে থাকি, বাংলায় বলে কচিস সূত্র। কচিস ল কি স্টেট করছে, কচিস ল বলছে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে আলো যে পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য, আর এ আর বি হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট। তো এই যে একটা গ্রাফ এঁকেছিল, এটা হচ্ছে মিউ তার সঙ্গে ল্যামডা, সেই গ্রাফটা হচ্ছে এরকম। আমাদের সাধারণত এমসিকিউতে দিয়ে থাকে কচিস লটা এরকম ভাবে দিয়ে থাকে, একটা প্লাস থাকবে একবার মাইনাস থাকবে, বলবে যে কোনটা কচিস ল বা গ্রাফটা দিতে হবে, ঠিক আছে? এক নম্বরের কোশ্চেনে গ্রাফ হিসেবে দিতে হবে। এইটুকুই হচ্ছে স্টেটমেন্টে কচিস ল, বিস্তারিত নেই, শুধু আমাদের কচিস লটা জানতে হবে, আর তার যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আমাদের জানতে হচ্ছে কচিস ল। এবার আমরা যদি এই পজিশনটা দেখি, মানে যেখানে ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে যাচ্ছে, মানে ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে যাচ্ছে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করা যায়, আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তখন এই কোণটাকে যদি বাড়াতে থাকি, মানে আপাতন কোণের মান যদি বাড়াতে থাকি, মানে আমি এই ছবিটা রাখছি, এটা আমার ঘন মাধ্যম রয়েছে যার প্রতিসরাঙ্ককে আমি মিউ ধরে নিয়েছি, আর এটা আমি সাধারণত ধরেছি বায়ু মাধ্যম, প্রতিসরাঙ্ক ওয়ান। বায়ু এখানে জল হতে পারে, যা ইচ্ছে। দেখা গেলো একটা এমন একটা কোণ করেছে যে কোণের জন্য আলোক রশ্মিটা দুই মাধ্যমে বিভেদন হয়ে যাচ্ছে, তাকে বলে থিটা সি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। থিটা সি কি, সংকট কোণ যাকে বলে থাকি। বেসিক্যালি কি হয়, এখানে ভালো করে বোঝা যাচ্ছে যে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে আলোক রশ্মি যায় তাহলে ঘন মাধ্যমে যা কোণ হয় লঘু মাধ্যমে তার চেয়ে বেশি কোণ হয়ে বসে থাকে। মানে সাপোজ ধরে নিলাম ঘন মাধ্যমে 30 ডিগ্রি কোণ, লঘু মাধ্যমে 50 ডিগ্রি কোণ, কারণ বেশি তো অবশ্যই হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবার ঘন মাধ্যমে কোণ আমি আরো বাড়াচ্ছি, 30-এর চেয়ে বাড়ালাম, 30কে 50 করে দিয়েছি, তাহলে দেখা গেল লঘু মাধ্যমে 80 ডিগ্রি কোণ হয়ে গেছে, হতেই পারে, আমি একটা র্যান্ডম নাম্বার নিয়ে বলছি। তো সেটা বাড়াতে বাড়াতে এমন একটা তো টাইম পাবো যেখানে লঘু মাধ্যমে কোণ হয়ে বসে থাকবে 90 ডিগ্রি, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে স্নেলের ফর্মুলা লাগানো যায়, প্রতিসরাঙ্ক কত মিউ, তাহলে মিউ সাইন থিটা সি ইকুয়াল টু, এর প্রতিসরাঙ্ক কত আমি 1 ধরে নিচ্ছি, কেউ চাইলে অন্য কিছু ধরে নিতে পারে, যে অন্য মিউ 2 বা মিউ 1 প্রতিসরাঙ্ক যা ইচ্ছা হতে পারে, ইকুয়াল টু সাইন 9। তাহলে মিউ সাইন থিটা সি ইকুয়াল টু কত 1, সাইন 90 ভ্যালু 1 হয়ে থাকে, সাইন থিটা সি ইকুয়াল টু কত 1/9। কেউ চাইলে এটাও বের করে নিতে পারে, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/μ। ফলে যে কোনো মাধ্যমে সম্পর্কণ কত ইজিলি বের করতে পারবে সাইন ইনভার্স 1/μ দিয়ে। আর কারো যদি মনে হতো না এটা বায়ু মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হতো, তাহলে আমাদের অঙ্কটা এরকম হতো, তখন আমরা এটাকে ধরে নিতাম μ1 মাধ্যম, এটাকে ধরে নিতাম μ2 মাধ্যম। তাহলে μ1 সাইন থিটা সি ইকুয়াল টু μ2 সাইন 90, বা সাইন থিটা সি ইকুয়াল টু μ2/μ1, বা থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স μ2/μ। তো এইভাবে আমরা বের করতে পারি। এক্ষেত্রে কি হচ্ছে, বায়ু ধরা হচ্ছে তাই μ2টাকে 1 হয়ে গেছে। ওকে, তাহলে সংকট কোণ নিশ্চয়ই বুঝতে পারলাম যে ঘন মাধ্যম থেকে আলো যদি লঘু মাধ্যমে যায়, কন্ডিশন কিন্তু একটাই, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, লঘু থেকে ঘনতে আসলে এটা হবে না। তাহলে ঘন থেকে যদি লঘুতে যায় তাহলে যে অ্যাঙ্গেলটা করছে সেখানে বলে দিচ্ছি যে তাহলে একটা টাইমে আমি পাবো যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল করে থাকবে। এবার যদি আমি এই কোণটাকে আরো বাড়াই, তাহলে এখানে বোঝাই যাচ্ছে কোণটাকে আমি আরো বাড়াতে পারবো, আমি এরকম একটা কোণ করতে পারতাম,
তাহলে এই করে যদি আলো ফেলতাম, এটা গ্রেটার দ্যান থিটা সি, এটাকে আমি আই ধরে নিচ্ছি আলাদা, তাহলে আলোর রশ্মি কি হতো 90 চেয়েও বেড়ে যেত। 90 চেয়ে বেড়ে যাওয়া মানে কি পুনরায় আবার চলে আসা। ফলে ইফ আই গ্রেটার দ্যান থিটা সি, আই এর ভ্যালু যদি থিটা সির চেয়ে বেশি হয়, মানে ইনসিডেন্ট রে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হয়ে যায়, তবে কন্ডিশন একটাই, সেই আলোটা যেন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে চায়। তাহলে যেটা হবে সেখানে কি হবে, সেটাকে বলবো আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার শর্তটা কি, আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, প্লাস আলোর আপাতন কোণের মান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হতে হবে, মানে সংকট কোণের চেয়ে বেশি হতে হবে, তবেই আলোটা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে, মানে যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে ফিরে আসবে। এটাকে বলা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর টোটাল কথাটা ইউজ করার কারণটা কি, পুরো আলোটাই চলে আসবে। এটা আইডিয়াল কেস, ধরা হচ্ছে যে কোনো আলোই ওপাশে যাবে না, সেই জন্য বলা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল দেখলাম, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবার একটা সিম্পল জিনিস ভাবা হোক, যে যারা ঘন মাধ্যমে আছে, মানে আজকে যদি আমি মাছ ধরে নিই, কোনো একটা মাছ রয়েছে, আমি এটা একটু মুছে দিলাম, এটা ধরে নিলাম এটা একটা পুকুর বা নদী যা হোক জলাশয় রয়েছে আমার কাছে, ঠিক আছে, এরকম একটা জলাশয়টা রয়েছে আমার কাছে, এখানে জল আছে, জল আছে। এবার নিচ থেকে কোনো মাছ যদি পৃথিবীকে দেখতে চায়, মানে এখানে যদি একটা গাছ থাকে, সেই গাছটাকে যদি দেখতে চায়, ঠিক আছে, ভালো করে বোঝা যায় যে গাছটাকেও দেখতে যাচ্ছে, মাছ তো যে কোনো অ্যাঙ্গেলে দেখতে পারবে, মানে কারণ কি, এটা রয়েছে, আমি ধরে নিচ্ছি জল রয়েছে, আর এটা রয়েছে বায়ু। তো বায়ুর চেয়ে জল বেশি ঘন, ঘন বেশি ডেন্স, ঘন রয়েছে, মানে জল রয়েছে, ঘন রয়েছে, তাহলে একটা নির্দিষ্ট কোণের চেয়ে যদি বেশি দেখে ফেলে, তাহলে আবার সে পুনরায় নিজের মাধ্যমটাকে দেখতে আরম্ভ করে দেবে, কারণ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে। কারণ কি, কোথা থেকে দেখছে, নিচ থেকে উপরে দেখছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তো এই ক্ষেত্রে কি হবে, যে ম্যাক্সিমাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেলেই দেখতে হবে, তার চেয়ে বেশি দেখা সম্ভব না। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার অভিলম্ব, এখানে মাছ রয়েছে, ও যে কোনটা করতে পারবে সেটা হচ্ছে থিটা সি, ম্যাক্সিমাম দেখতে হবে থিটা সি, পাশে একটা থিটা সি দেখতে হবে, হ্যাঁ থিটা সি। তাহলে জলজ প্রাণীরা আমাদেরকে, মানে আমাদের পৃথিবীকে কি আকারে দেখে, শঙ্কুর আকারে দেখে, এটা শঙ্কুর আকারে দেখে। আমি নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি ও, নাম দিচ্ছি এটাকে, নাম দিচ্ছি এফ দিচ্ছি এটাকে, নাম দিচ্ছি বি। ওবি হচ্ছে শঙ্কুর রেডিয়াস, মানে আমি ধরে নিচ্ছি ওবি ইকুয়াল টু আর শঙ্কুর রেডিয়াস, আর ও এ ধরে নিচ্ছি এইচ, মানে কত ডেপথে রয়েছে মাছটা বা যে জলজ প্রাণী রয়েছে সে দেখছে। আমাকে এই আর আর এইচ এর মধ্যে সম্পর্কটা ফাইন্ড করতে হবে, আর আর এইচ এর মধ্যে সম্পর্ক ফাইন্ড করতে হবে। আমাদের যদি দেখি ট্রায়াঙ্গেল এ ও বি, মানে এই ট্রায়াঙ্গেল থেকে tan থিটা সি ইকুয়াল টু কত, OB বাই OA লম্ব বাই ভূমি, tan কে লিখতে পারি sin থিটা সি বাই cos থিটা সি, OB মানে হচ্ছে স্মল r আর এটা হচ্ছে ক্যাপিটাল H। sin থিটা সি ইকুয়াল টু কত বের করলাম, এর যদি প্রতিসরাঙ্ককে মিউ ধরি আর একটা যদি 1 ধরি, তাহলে এই জিনিসটা হবে sin থিটা সি ইকুয়াল টু, এটা হবে sin থিটা সি ইকুয়াল টু হওয়া উচিত আমার 1 বাই মিউ, মানে পাশে লিখে দিচ্ছি sin থিটা সি ভ্যালু কত 1 বাই মিউ, cos থিটা সি এর ভ্যালু কত √1 মাইনাস sin স্কয়ার থিটা সি হওয়া উচিত, 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার, বা বললে হয় মিউ স্কয়ার মাইনাস 1 তার উপর বাই মিউ। তো sin বাই cos করে দিচ্ছি, পড়ে থাকবে হচ্ছে 1 বাই মিউ স্কয়ার মাইনাস 1, মিউ মিউ কেটে যাচ্ছে, ইকুয়াল টু r বাই h। সুতরাং r ইকুয়াল টু কত, h বাই মিউ স্কয়ার মাইনাস। এটা কি আমাদের কিছু অঙ্ক আছে, যে অঙ্কে এটার ভ্যালু বের করতে হয়, ঠিক আছে, আমাকে কিছু অঙ্কে এটার মান বের করতে হয়। এবার কি ভালো করে বোঝা যায় যে এই মিউ রেসপেক্টে সব কিছু চেঞ্জ হচ্ছে, মানে এইচ হচ্ছে তো একটা নির্দিষ্ট গভীরতায় থাকছে, কোন গভীরতা থাকছে সেটা একেবারে কি বলবো বাটামে থাকতে পারে বা আবার উপরেও থাকতে পারে, মানে হচ্ছে গ্রাউন্ডের এখানেও থাকতে পারে অথবা এখানে থাকতে পারে, এই যেখানে ইচ্ছা থাকতে পারে। তো কিভাবে দেখতে আরম্ভ করবে সেটা ডিপেন্ড করবে কোন মাধ্যমে রয়েছে, এই তরলটা কিরকম ডেন্স তার উপর নির্ভর করে রেডিয়াসটা দিতে আরম্ভ করবে। তাহলে আমাদের জলজ প্রাণীরা পৃথিবীকে যে শঙ্কুর মাধ্যমে দেখে, সেই শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে সেটা আমরা ফাইন্ড করতে পারছি এখানে।
ঠিক আছে? তাহলে আমাদের কি এটা আসছে, মেনলি আসছে হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমাদের এই জিনিসটাকে পাওয়া যাচ্ছে। এবার আমরা করবো যে রিফ্লেকশন অফ এ লাইট থ্রু এ প্যারালাল প্লেন বা প্যারালাল স্ল্যাব। মানে কি বলছে, একটা কাচের আয়তাকার একটা কাচের আমার কাছে একটা ব্লক আছে, ঠিক আছে? কাচের যে ব্লকগুলো হয় সেই ব্লকগুলো আছে, সেই ব্লকের মধ্যে যদি আলো পড়ে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব। যেমন আমার কাছে এই ব্লক আছে, ব্লকের আমি নাম দিচ্ছি ABC, ওকে? এই হচ্ছে ব্লক। এই ব্লকের একটা সাইড দেখছি আমরা, ঠিক আছে? এর পিছনে এরকম রয়েছে, মানে এরকম ডট 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 করে এটাতে একটা 3D ব্লক রয়েছে, আমরা জাস্ট একটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছি। আলোটা পড়লো কোথায়? PQRS আলো এইভাবে পড়বে। এবার ভালো করে দেখা যায় যে আলোটা কিউ বিন্দুতে আপতিত হয়েছে, এইখানে আপাতত কোণকে I1 দিচ্ছি আর এখানে প্রতিসরণ কোণকে R1 দিচ্ছি। অবশ্যই I1টা বড় R1 এর চেয়ে। এই ক্ষেত্রে এটাকে আমরা দিচ্ছি R2 দিচ্ছি, আর এই ক্ষেত্রে এটাকে I2 দিচ্ছি, ওকে? এখানে R2 দিচ্ছি I2, কারণ এটার চেয়ে এটা আমরা বড় হচ্ছে, তাই আমরা এইভাবে নামকরণটা করছি। আমাকে প্রথমে ফাইন্ড করতে হবে যে এর মধ্যে ডেভিয়েশন কতটা হলো, কতটা চ্যুতি ঘটলো, মানে আলোর চ্যুতি কতটা হলো সেটা বের করতে হবে। চ্যুতি কি কাকে বলে? যে কত কোণে আলো প্রবেশ করেছে আর কত কোণে বেরিয়েছে আলো, তাদের মধ্যবর্তী বিয়োগফলটাই হচ্ছে আমার চ্যুতি, মানে ডেভিয়েশন। এবার ভালো করে দেখা যাক, আমি এটাকে বায়ু মাধ্যম ধরতে পারি, নর্মাল মাধ্যম ধরতে পারি। তো এটাকে আমি বায়ু ধরে কাজ করছি, কেউ চাইলে আলাদাও ধরতে পারে বায়ু, এটা মিউ, আর এটা হচ্ছে μ1, বায়ু হলে 1 হচ্ছে, আর এটাকে আমি মিউ মাধ্যম ধরছি। এমন হতে পারতো ওটা μ1 এখানে μ2 হতো, তো কোনো পার্থক্য নেই, ওকে? তো কিউ বিন্দুতে স্নেলের সূত্র থেকে পাই কি পাবো? sin I1 equal to mu sin R1। কেউ চাইলে যদি এখানে μ1 মাত্র থাকতো তাহলে μ1 sin I1 equal to μ2 sin R1 আসতো, ওকে? আর R বিন্দুতে স্নেলের সূত্র থেকে পাই আর বিন্দুতে কি হবে? আর বিন্দুতে হবে হচ্ছে, যেহেতু আলোটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাই মিউ সাইন R2 ইকুয়াল টু সাইন I। এবার এটাকে একটু নাম দিই, এটা কিউ, এটাকে দিই হচ্ছে আমরা ই নাম দিচ্ছি, এটাকে এফ নাম দিচ্ছি, ওকে? নামটা আমরা এরকম দিই। তো কিউই প্যারালাল এফ আর, মানে এই বাহুটার প্যারালাল, সুতরাং অ্যাঙ্গেল অফ ই কিউ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এফ আর কিউ। ই কিউ আর আর এফ আর কিউ সমান, মানে R1 আর R2 চিত্রতেই সমান হচ্ছে। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি মিউ সাইন R1 ইকুয়াল টু সাইন I2। আবার মিউ সাইন R1 মানে কি বসিয়ে দাও, সাইন I1 ইকুয়াল টু সাইন I2 বা I1 ইকুয়াল টু I1 ইকুয়াল টু আমার I2 বেরিয়ে গেল। তাহলে আমাদের কি বের করতে দিয়েছে? চ্যুতি কত, মানে ডেভিয়েশন ইকুয়াল টু কত হবে? I1 মাইনাস I2, মানে হচ্ছে 0। তার মানে কত হচ্ছে? কোনো প্যারালাল স্ল্যাবের মধ্যে, যদি একটা গ্লাস স্ল্যাবের মধ্যে যদি কোনো আলো পড়ে তাহলে তার কোনো চ্যুতি হয় না, মানে যে কোণে আপতিত হয় সেই কোণে প্রতিসৃত হয়, কোনো চ্যুতি হচ্ছে না। সেটা প্রমাণ করলাম I1 ইকুয়াল টু I2। μ1 μ2 ধরে করলেও একই বেরোবে, কোনো পার্থক্য নেই, I1 ইকুয়াল টু I2। কিন্তু ছবি দেখে কি মনে হচ্ছে? আলো তো বেঁকে গেছে, তাই না? আলো বেঁকে গেছে। আলো যদি বেঁকে যায় তাহলে আমাকে বের করতে হবে কতটা বেঁকে গেছে, ওকে? তো ভালো করে দেখা যাক, আলোটা অ্যাকচুয়ালি বেঁকছে মানে হচ্ছে আলোটা যাওয়া উচিত ছিল এই পথ ধরে চলে যাওয়া উচিত ছিল, এরকমভাবে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আলোটা গেছে এখান থেকে, মানে কতটা বেঁকছে। আমি যদি এটাকে এরকম করে দিই তাহলে এখানে একটা নাম দিচ্ছি, টি নাম দিচ্ছি, তাহলে এই আরটি পরিমাণ আলো বেঁকে গেছে, মানে আরটি পরিমাণ আলো এপাশে চলে এসছে, মানে আলোর পথটা যাওয়া উচিত ছিল এরকম পি কিউ টি হয়ে বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু গেছে আর থেকে গেছে। তা কতটা সরে গেছে? মেইন পথ থেকে আরটি পরিমাণ সরে গেছে। এটাকে বলা হচ্ছে 500 সরণ। 500 সরণ আমাকে বলছে কতটা, তাহলে 500 সরণ হচ্ছে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। প্রথমে ফাইন্ড করলাম কি, যে কোনো চ্যুতি হচ্ছে না সেটা ফাইন্ড করে নিলাম, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি।
ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট আমাকে বের করতে দিয়েছে। ভালো করে দেখা যাক, আমাকে ট্রায়াঙ্গেল আর কিউটি মানে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে ডট ডট লাইন আর নীল কালি দিয়ে যেটা আছে সেটার মধ্যে, সেই ট্রায়াঙ্গেলে সাইন আর কিউটি ইকুয়াল টু মানে এই কোণের সাপেক্ষে যদি বের করি, এই কোণের সাপেক্ষে হলে হবে হচ্ছে আর টি বাই কিউ আর, লম্ব বাই অতিভুজ। আর কিউটি মানে কত? আর কিউটি মানে হচ্ছে সাইন, এটাকে আমি ডাইরেক্ট আমাকে যেহেতু আর টি ফাইন্ড করতে হবে, আর টি ইকুয়াল টু হবে হচ্ছে কিউ আর সাইন আই ওয়ান মাইনাস আর, কারণ কি ভালো করে দেখা যাক যে কোণ আর কিউটি ইকুয়াল টু কত? আই ওয়ান মাইনাস আর ওয়ান। এই আর যদি ভালো করে দেখা যায় এটা পুরোটা হচ্ছে আই ওয়ান, এটা আর ওয়ান, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান। এবার এখানে প্রথমত আই ওয়ান আর ওয়ান বেরিয়ে গেল, কিউ আর এর ভ্যালু আমরা জানি না, তাহলে কিউ আর কে এবার ফাইন্ড করতে হবে। এটা এক নং দিয়ে দিই। এবার হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেল আর কিউ ই, এই ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি? আর কিউ থেকে পাচ্ছি কস আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে হলো কিউই বাই কিউ আর। তাহলে কিউ আর ইকুয়াল টু কত? এটাকে আমি ধরে নিচ্ছি কিউই ইকুয়াল টু ধরে নিচ্ছি টি। কিউ ইকুয়াল টু টি মানে হচ্ছে যে মানে আমরা যে কাচের যে স্ল্যাবটা নিয়েছিলাম সেটার বেধ হচ্ছে টি, মানে থিকনেস হচ্ছে টি, স্মল টি বাই কস আর। তাহলে কিউ আর এর ভ্যালু পেয়ে গেলাম। সুতরাং এক নং থেকে পাই কি পাচ্ছি? আর টি ইকুয়াল টু টি বাই কস আর ওয়ান ইন্টু সাইন আই ওয়ান মাইনাস আর। বেসিক্যালি আমাকে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু এখানেই শেষ। কিন্তু গন্ডগোলটা কি? গন্ডগোলটা হচ্ছে দেখো এই ইকুয়েশনটা কতগুলো আননোন কোয়ান্টিটি আছে সেটা ভালো করে, টি তো নয় বাইরে থেকে মাপ পরিমাপ করতে হবে, টি হচ্ছে কনস্ট্যান্ট, আননোন কোয়ান্টিটি হচ্ছে আর ওয়ান আর আই ওয়ান। তার মানে আই ওয়ানকে যদি আমি পরিবর্তন করি তাহলে আর ওয়ানও পরিবর্তন হবে। তাহলে আমাকে কষ্ট করে আই ওয়ান তো আমি বাইরে থেকে জানতে পারবো কোন কোন আমি আলোটা ফেলছি, কিন্তু ভিতরের আর ওয়ানটা আমি জানতে পারছি। তার জন্য আমাকে ম্যাথমেটিক্স প্রয়োগ করে আমাকে বের করতে হবে। তাহলে এই যে ফর্মুলাটা বেরোলে সেই ফর্মুলাটা ততটাও পারফেক্ট না যতটা হওয়া উচিত, অতটা পারফেক্ট ফর্মুলা না। তাহলে আমরা এটাকে একটু পারফেক্ট বানানোর জন্য কি আছে আমরা করলাম হচ্ছে টি বাই কস আর ওয়ান। এটাকে কি লিখতে হবে? সাইন এ মাইনাস বি কে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস আর ওয়ান ভাগ করে দাও, তাহলে পড়ে যাচ্ছে হলো সাইন আই ওয়ান মাইনাস cos I1 by tan R1। তো এটা করে খুব একটা সুবিধা আমাদের হয়নি, সেই আবার I1 R1 করে রয়েছে। তো বলছি ঠিক আছে, তো এটা যখন পড়েই আছে আমরা একটা কাজ করি, কিউ পয়েন্টে স্নেলের ফর্মুলা থেকে আমরা কি পেয়েছিলাম? মিউ ইকুয়াল টু সাইন আই বা এরকম পেয়েছিলাম, সাইন আই I1 ইকুয়াল টু মিউ সাইন R1 পেয়েছিলাম। তাহলে সুতরাং আর ওয়ানকে আমাদের যেহেতু রিপ্লেস করতে হবে, আর ওয়ান সাইন আর ওয়ান কত? সাইন আই ওয়ান বাই মিউ, কস আর ওয়ান কত? রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর ওয়ান, বা এটা ভ্যালুটাকে যদি বসাই তাহলে চলে আসবে হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ, বা ট্যান আর ওয়ানের ভ্যালু কত? সাইন বাই কস করে দিলে এটা চলে আসছে তোমার মিউ কেটে যাচ্ছে সাইন আই ওয়ান বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। ওকে, তাহলে এই জায়গাটা বসাবো, এই জায়গাটা আমরা উঁচুতে বসাচ্ছি কারণ নাহলে দেখা যাবে না হয়তো। তাহলে আর টি ইকুয়াল টু কত হচ্ছে? টি ইন্টু সাইন আই ওয়ান মাইনাস কস আই ওয়ান ইন্টু ট্যানের মান কত? সাইন আই ওয়ান বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। উপর থেকে কমন যাচ্ছে কত? সাইন আই ওয়ান কমন যাচ্ছে, তারপরে যাচ্ছে ওয়ান মাইনাস কস আই ওয়ান রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। আমাদের 2 থেকে 3 নম্বরের কোশ্চেনে দেবে যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বের করো, তাহলে হচ্ছে এরকম করতে হবে, ঠিক আছে? কারণ এই মানটাকে এরকম ফাইন্ড করতে হচ্ছে। কিন্তু দেখা গেছে বিগত কয়েক বছর ধরে ওরা ল্যাটারাল ডিসপ্লেসমেন্টই মানে পরীক্ষায় ল্যাটারাল ডিসপ্লেসমেন্টই ফাইন্ড করতে দিচ্ছে,
বাট একটা নির্দিষ্ট একটা কন্ডিশন লাগিয়ে দিচ্ছে। কন্ডিশনটা কি বলছে, যদি আপাতন কোণ ক্ষুদ্র হয়, মানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা রয়েছে সেটা যদি খুব স্মল হতে আরম্ভ করে, তাহলে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ফাইন্ড করো। মানে I1 যদি খুব স্মল হয় তাহলে কি হবে, মানে I1 স্মল হলে সাইন I1 কত হওয়া উচিত? সাইন I1 হচ্ছে শুধু I1, আর কস I1 কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। কারণ আমরা জানি যদি থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, কস থিটা ইকুয়াল টু 1 হয়। তো সেই জিনিসটা আমাদের ফাইন্ড করতে হবে, কিন্তু সেই ফাইন্ডটা আমরা এইখানে বসাবো না, এত অব্দি করে তারপর বসাবো না, তাহলে উত্তর জীবনে মিলবে না। আমরা কি করবো সেটা ভালো করে বোঝা। আমরা তো প্রথমে দেখলাম যে নর্মালি যদি অ্যাট এনি অ্যাঙ্গেল থাকে, শুধু I1 এর ভ্যালুটা ছোট না হয়ে যদি বড় হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এটা বেরোচ্ছে। কিন্তু যদি বলেই দেয় যে আপাতন কোণ ক্ষুদ্র হচ্ছে, তাহলে কি করব? কারণ আমাদের প্রবলেম সেটেও আছে এই টাইপের অঙ্ক, প্রবলেম সেটে আছে, এখানে যেটা আছে সেখানেও আছে। তো সেটা কি করবো সেটাকে আমরা দেখি। আমরা এত অবধি করবো, আর টি ইকুয়াল টু এটা অবধি বের করবো। ওকে, এত অবধি না, এত অবধি করবো, এই যে টি বাই কস R1 করে বের করবো। তারপরে আমরা কি করবো দেখাচ্ছি, আমি এটা একটু মুছে দিচ্ছি, জায়গা নেই যেহেতু। যদি বলে ইনসিডেন্ট রে খুবই স্মল, আমরা এত অবধি করবো। এত অবধি করার পরে করবো হলো কি, এই একটা ভালো করে দেখো যে মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। I1 যদি স্মল হয় তাহলে R1 ও স্মল হতে হবে, কারণ মিউ দিয়ে গুণ করে কত বড় আর ভ্যালু পাবো, নিশ্চয়ই বড় ভ্যালু পাবো না। সাইন I1 যদি কম হয় তাহলে R1 ও স্মল হতে হবে, তাহলে এইটা লিখতে পারি মিউ ইকুয়াল টু I1 বাই R1 লিখতে পারি। আর এটাও লিখতে পারি, পাশে লিখে নিচ্ছি, কারণ যে সাইন I1 ইকুয়াল টু I1 সাইন R1 নিয়ার ইকুয়ালস টু R1 cos R1 নিয়ার ইকুয়ালস টু 1, কারণ cos এর ভ্যালু সবসময় 1 হবে, cos এর ভ্যালু 1 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, p বাই 1, আর এটা হয়ে যাবে শুধু I1 মাইনাস 1। এটা অনেক ছোট বেরোবে, এটা বেরোবে, কারণ সাইন যে থিটা আসবে সেটাও স্মল আসবে, কারণ I1 যদি স্মল হয় R1 যদি স্মল হয়, দুটো বিয়োগ করলে আরও স্মল হবে, তাহলে শুধুমাত্র সেটুকু পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, R1 ইকুয়াল টু কত পাচ্ছি, মিউ বাই I1, তাই না? মিউ বাই R1 কাকে বল করছি, সরি I1 বাই মিউ পাচ্ছি, I1 বাই মিউ। এখানে বসিয়ে দাও t ইন্টু I1 মাইনাস I1 বাই মিউ, তাহলে হয়ে যাচ্ছে কত, t ইন্টু I1 ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 1 বাই মিউ। অনেক সময় I1 দিয়ে থাকে, অনেক সময় কোশ্চেনে দেয় হচ্ছে থিটা। যদি থিটা দিয়ে থাকে তাহলে কি I1 এর জায়গায় থিটা বসিয়ে দেবো, তখন RT ইকুয়াল টু কি লিখবো, t ইন্টু থিটা ব্র্যাকেট দিয়ে 1 বাই 1 বাই বুঝছে। এটা প্রবলেম সেটের অঙ্ক এটা। তো আমাদের যখন ফাইন্ড করতে দেয় যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা খুবই স্মল, তখন আমরা এত অবধি সবকটা ক্ষেত্রে এত অবধি বের করবো। বের করার পরে আমরা ডাইরেক্ট সেটাকে করে দেবো সাইন এর ভ্যালুটাকে কমিয়ে দেবো, মানে সাইন থিটাকে থিটা হিসাবে বসবো। আর যদি এরকম কোনো কথা না বলে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল স্মল হচ্ছে, তাহলে কি করবো, সাইন a মাইনাস b এর ফর্মুলা বসাবো, বসিয়ে সে ভাগ করার পরে এই লাইনটা সে করতে হবে, সবাইকে এই লাইনটা করতে হবে। তখন এই মিউ ইকুয়াল টু সাইন I বাই সাইন R দিয়ে থাকবে, যে সাইন R ইকুয়াল টু এত হলে cos R ইকুয়াল টু কত, সেইভাবে ফাইন্ড করবো। না হলে ডাইরেক্ট মিউ ভ্যালু I1 বাই R1 এ কনভার্ট হয়ে যাবে। আমরা এখন করবো ইমেজ ডিউ টু রিফ্র্যাকশন, মানে হচ্ছে প্রতিসরণের জন্য ইমেজের পজিশনে কি পরিবর্তন আছে সেটা আমরা দেখব। যেমন এখানে ধরে নিয়েছি যে একটা বস্তু ঘন মাধ্যমে রয়েছে, সেটা সাধারণত জল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেটাকে যখন অন্য কোনো মাধ্যম থেকে দেখা হবে তখন এর অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে কিনা সেটা আমরা দেখব। মানে অবস্থান দুটো হবে, একটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন, একটা হচ্ছে অ্যাপারেন্ট পজিশন বা অ্যাকচুয়াল হাইট অ্যাপারেন্ট হাইট, এই হচ্ছে ব্যাপার। মানে আমরা যেটা দেখছি আর যেটা অ্যাকচুয়ালি আছে তার মধ্যে যে পার্থক্যটা ঘটছে সেটা আমরা লক্ষ্য করব। মানে আমি ধরে নিচ্ছি এ পয়েন্টে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্ট থেকে আলোটা বেরাচ্ছে, বি পয়েন্ট থেকে সেটাকে দেখা হচ্ছে। তো এখানে আপাতত কোণ দিলাম আমি I, আর এখানে প্রতিসরণ কোণ হচ্ছে R। যে মাধ্যমে আছে তাকে μ1 ধরলাম, আর যে মাধ্যম থেকে অবজার্ভ করা হচ্ছে তাকে μ2 মাধ্যমে আমরা ধরে নিচ্ছি। এবার একটু ভালো করে দেখা যাক যে আমাদের এই যে ডায়াগ্রামটা হিসাবে তখন কি হবে, μ1 sin I ইকুয়াল টু μ2 sin R, বা এটা লেখা যায় μ2 বাই μ1 ইকুয়াল টু sin I বাই sin R। sin I মানে কি, কোণগুলো একটু দিয়ে এটাকে নাম দিই m ও m ড্যাশ নাম দিয়ে দিচ্ছি আমি। তার মানে sin কোণ হচ্ছে হলো a ও m ড্যাশ বাই sin
কোণ হচ্ছে এম ও এটাকে এবার একটু চেঞ্জ হচ্ছে, ভালো করে লক্ষ্য করা যায় যে আমি যেখান থেকে অবজার্ভ করছি সে কি এই ব্যাকা পথ অনুসরণ করতে পারবে? কারণ তার কি মনে হবে, সে ভাববে যে আলোটা এখানে একটা অবজেক্ট আছে সেখান থেকে আছে, সে ভাববে এটা থেকে আলো আছে, কারণ সে কখনো ব্যাকা পথ অনুসরণ করে না। ঠিক আছে, যেভাবে আমরা মরুভূমির মরিচিকাকে বলে থাকি যে আলোটা এরকম ঘুরে যায়, কিন্তু আমরা কি দেখি, আমরা সোজা দেখার চেষ্টা করি, তার জন্য মনে হয় যে একটা মানে কোনো একটা বস্তু থেকে আলো আসছে, তার জন্য মরুভূমির মরিচিকা যেভাবে পেয়েছিলাম আমরা। তো সেরকম হচ্ছে জিনিস, আমরা এখান থেকে একটা ডট ডট করে লাইন দিচ্ছি, আর এটাকে নাম দিচ্ছি আমরা ডি পয়েন্টের নাম দিচ্ছি। তো হিসাব মতো আমার গভীরতাটা ছিল হচ্ছে ডি এ, মানে এ ছিল, কিন্তু এখন আপাতভাবে মনে হচ্ছে এ ড্যাশ, মানে গভীরতা কমে গিয়ে হয়েছে ডি এ ড্যাশে পরিণত হয়েছে। তা এবার এই গভীরতা, আপাত গভীরতা, প্রকৃত গভীরতার মধ্যে সম্পর্ক কি আছে সেটাই আমাদের ফাইন্ড করা হচ্ছে মেইন উদ্দেশ্য। ভালো করে দেখা যায়, এটা যদি আই হয়, ও এম ড্যাশ আর ডি এ তো প্যারালাল নয়, তাহলে এটা হয়ে যাবে আই। আবার যদি এটা আর হয়, এটা যদি আর হয় তাহলে এটা আর হয়ে যাবে, তাই না? এটা আর হলে এটাও আর হবে, এটা আই হলে এটা আই হবে, একান্তর কোণ আর অনুরূপ কোণের ব্যাপারে হচ্ছে। তাহলে আইটাকে আমরা, এটাকে আমরা চেঞ্জ করতে পারি কি হিসাবে, সাইন অ্যাঙ্গেল ডি এ ও দিয়ে, আর আর কে চেঞ্জ করতে পারি সাইন অ্যাঙ্গেল ডি এ ড্যাশ ও। এবার ট্রায়াঙ্গেল প্রথমটার জন্য ডি এ ওর জন্য, মানে ট্রায়াঙ্গেলটা বড় ট্রায়াঙ্গেলটা নাও, ও ডি এ, এই ট্রায়াঙ্গেলে যদি এটা ধরি তাহলে এই সাইন আই কে লেখা যায় হচ্ছে ওডি বাই ও এ, আর সাইন আর কে লেখা যায় ওডি বাই ও এ ড্যাশ, বা তার মানে দাঁড়াচ্ছে কি মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে ও এ ড্যাশ বাই ও এ ড্যাশ বাই ও। এবার বলা হচ্ছে ও এবং ডি বিন্দু খুবই কাছে অবস্থিত, মানে খুবই ক্লোজ, তার জন্য লেখা যায় ও এ ড্যাশকে লেখা যায় ডি এ ড্যাশ অ্যান্ড ও এ কে লেখা যায় ডি, খুব কাছে অবস্থিত আছে। তাহলে কি লিখতে পাচ্ছি, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু ডি এ ড্যাশ বাই ডি। ডি এ ড্যাশ মানে কি, আমাদের আপাত গভীরতা, ডি এ মানে হচ্ছে প্রকৃত গভীরতা, সেটা কি হচ্ছে দুই মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাতটাই দাঁড়াচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান। বা আরো ক্লিয়ারলি যদি বলতে হয় তাহলে সেটা একটু ভালো করে দেখা যায়, ডি এ ড্যাশ ইকুয়াল টু কত, মিউ টু বাই মিউ এ ইনটু ডি। এবার ভালো করে বোঝাও যে আমার এক্ষেত্রে মিউ ওয়ান ইজ গ্রেটার দেন মিউ টু, কারণ গণমাধ্যমে মিউ বেশি হবে, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান কি হবে, লেস দেন ওয়ান হবে, একের চেয়ে কম হবে। হিসাব মতন তাই তো হওয়া উচিত। আমাদের প্রমাণটা কখনো আসে না, প্রমাণ করতে বলে না, আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লাগে। আর আমাদের মাথায় রাখতে হবে যে ঘন মাধ্যমে যদি কোনো বস্তু থাকে তার ক্ষেত্রে আপাত গভীরতা কি করে ফাইন্ড করবো, ভালো করে দেখা যায়। আপাত গভীরতাটা প্রকৃত গভীরতা ছোট হচ্ছে, তাহলে আপাত গভীরতা ইকুয়াল টু একের চেয়ে কম রাশি ইন্টু প্রকৃত গভীরতা হওয়া উচিত, কারণ তাই বেরোলো আমাদের। তাহলে লাস্ট লাইনটা মনে রাখার ফর্মুলা কি, আপাত গভীরতা ইকুয়াল টু একের চেয়ে কম ইন্টু প্রকৃত গভীরতা। এবার একের চেয়ে কম কে দেবে, এটা হচ্ছে দুই মাধ্যমে প্রতিসরাঙ্কের অনুপাত। কিভাবে, লঘু মাধ্যম বাই ঘন মাধ্যম। বা যদি কেউ ধরে নিতে চায় যে লঘু মাধ্যমটা বায়ু, মানে যদি ধরি মিউ ওয়ান ইকুয়াল টু মিউ ধরলাম আর মিউ টু ইকুয়াল টু ওয়ান ধরলাম, তাহলে ডি এ ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে, ডি এ বাই মিউ, যেটাকে অনেক সময় লেখা যায় স্মল ডি ড্যাশ ইকুয়াল টু ডি বাই মিউ। স্মল ডি ড্যাশ মানে হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ ইকুয়াল টু রিয়েল ডেপথ বাই মিউ। তাই হওয়া দরকার, কারণ কি আপাত যে গভীরতা সেটা প্রকৃত গভীরতার ছোট হওয়া দরকার, তাহলে প্রকৃত গভীরতাকে একটা একের চেয়ে বড় রাশি দিয়ে ভাগ করা উচিত, সেটা হচ্ছে মিউ দিয়ে ভাগ করছে। এটা হচ্ছে শর্টে মনে রাখার জন্য। আর যদি কেউ বড় করে করতে চায় তাহলে এটা পুরো সাইন কোণ দিয়ে চলে আসছে, এরকম আসছে। এবার যদি উল্টো কেসটা হয়, যদি বস্তু থাকতে উপরের দিকে নিচ থেকে দেখা হতো, মানে নিচ থেকে কোনো অবজেক্ট ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে দেখতো তাহলে কি হতো সেটাকে আমরা একটু ফাইন্ড করি, ঠিক আছে।
ধরেছি এখান থেকে অবজেক্টের আলো আসছে এরকম ভাবে, এটা হচ্ছে লঘু মাধ্যম, যেটাকে মিউ1 দ্বারা দিচ্ছি, এটা হচ্ছে ঘন মিউ2 দ্বারা দিচ্ছি। তো এ থেকে আলো আসছে, এ ও দিচ্ছি। এবার নিচ থেকে দেখলে মনে হবে যে এরকম একটা পিছন থেকে আলো আসছে, মানে এডাস থেকে আলো আসছে। আমরা সে আগের মতন করবো একই কাজ। এটা আপাতত মানে পুরোটাকে আই, এটা হচ্ছে আর, তাহলে সেই আগের মতন কথা হবে মিউ1 সাইন আই ইকুয়াল টু মিউ2 সাইন, আগে যেরকম বলেছিলাম সেরকমই কাজ করবে। মিউ2 বাই মিউ1 ইকুয়াল টু কত হচ্ছে সাইন আই বাই সাইন আর। সাইন আই ইকুয়াল টু যদি ওখানে একটা কোণ ধরে নিই, সাইন অ্যাঙ্গেল কত হবে, এই আই মানে হচ্ছে তোমার এই আইটাকে একটু রিপ্লেস করতে হবে, এটাকে একটু রিপ্লেস করতে, হ্যাঁ। এটা মানে এটাও আই, যদি এটা আই দেখি তাহলে এটাও আই, আর এটা আর মানে এটা, ঠিক আছে, এটা আই এটা। এবার দেখা যায় এই ত্রিভুজ থেকে সাইন আইকে কি পাচ্ছি, সাইন আই ইকুয়াল টু পাচ্ছি, আমি শর্টে করে দিচ্ছি আগেরটার মতনই হবে। সাইন আই ইকুয়াল টু পাচ্ছি ওডি বাই ও এ, আর এটা হচ্ছে ও টি বাই ও এ ড্যাশ, মানে সেই ও এ ড্যাশ বাই ও, একই আসলো মিউ2 বাই মিউ1 এ। তাহলে ও এ ড্যাশ ইকুয়াল টু কি মিউ2 বাই মিউ1 ইন্টু ও এ। এবার এখানে মজার বিষয়, এখানে মিউ2 ইজ গ্রেটার দেন মিউ1, তার মানে কি শর্টে মনে রাখার জন্য আমি আবার লিখে দিচ্ছি, যদি মিউ1 ইকুয়াল টু 1 হয়, মিউ2 ইকুয়াল টু মিউ হয়, তাহলে ও এ ড্যাশ ইকুয়াল টু কত মিউ ইন্টু ওডি, বা এরকম লিখতে পারি ডি ড্যাশ ইকুয়াল টু মিউ ইন্টু। লক্ষ্যের বিষয় কি ছিল, ডি না ডেপথ না, তো হাইট পুরো এইচ ড্যাশ ইকুয়াল টু। মেইন লক্ষ্য করা হচ্ছে কি, যদি আমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে তাকাই, তাহলে আমরা যে উচ্চতাটা দেখি সেটা একটু বেশি উঁচুতে দেখি, যা আছে তার চেয়ে একটু বেশি উঁচুতে দেখি। তাহলে সেই ফর্মুলাটা কি, বেশিতে দেখার ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল ডিস্টেন্স ইন্টু মানে অ্যাকচুয়াল হাইট ইন্টু প্রতিসরাঙ্ক, অ্যাকচুয়াল হাইট ইন্টু প্রতিসরাঙ্ক, বিকজ প্রতিসরাঙ্কের ভ্যালু একের চেয়ে বেশি হয়ে থাকে। এটা মাইন্ডে রাখার জন্য কি, যদি লঘুতে মানে ঘন থেকে লঘুতে দেখি তাহলে প্রতিসরাঙ্ক দিয়ে অ্যাকচুয়াল হাইটটাকে গুণ হবে, আর যদি উল্টো কেস হতো মানে হচ্ছে আমি রয়েছি লঘুতে, বস্তু রয়েছে ঘনতে, সেইভাবে দেখছি, তাহলে অ্যাকচুয়ালটাকে ভাগ হতো প্রতিসরাঙ্ক। এর ব্যাপারটা হচ্ছে এই জিনিস আমাদের আসবেটা কোথায় আসবে, সেটা আসবে হচ্ছে আমাদের এখানে দিয়ে দেবে, আমাদের অঙ্কে দিয়ে দেবে যে একটা মাছ রয়েছে, মাছটাকে আমি দেখতে পাচ্ছি, যে বলে দিল 5 মিটার গভীরতায় আমি দেখতে পাচ্ছি, জলের প্রতিসরাঙ্ক আমাকে বলে দেবে 5 মিটার গভীরতায় দেখতে পাচ্ছি। তাহলে মাছটিকে যদি আমাকে একটা বড়শি দিয়ে, বর্ষা মানে যে এরকম একটা কি বলবো, একটা কাঠের একটা জিনিস যেটা দিয়ে ছুঁড়ে মারা, এরকম যদি কোনো কিছু দিয়ে আঘাত করতে হয়, তাহলে ওইটার মিনিমাম লেন্থ কত হবে। দেখো তুমি ভাবলে 5 মিটার, ঠিক আছে, তুমি বুঝতে পারছো 5 মিটার, বা একটা ভালো মান দিচ্ছি হচ্ছে 6 মিটার। আমি দেখলাম যে মাছ রয়েছে এখানে, একটা জায়গায় মাছ রয়েছে, যেটা আগের কেসটা, যে সেক্ষেত্রে ডি এর ভ্যালুটা ছিল বা ডি ড্যাশ আমার মনে হচ্ছে 6 মিটার, আমি মনে হচ্ছে যে না মাছটা 6 মিটার গভীরতায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি ডেপটা কত হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল ডি ড্যাশ ইকুয়াল টু ডি বাই মিউ হওয়া উচিত ছিল, মানে আপাত গভীরতা ইকুয়াল টু প্রকৃত গভীরতা মিউ। তাহলে এরকম হয়ে যাওয়া উচিত ছিল, মিউ ভ্যালু সাধারণত 1.1 বলে দেয়, 1.5 বলে দেয়, তাহলে হচ্ছে 9 মিটার, মানে আমরা যেটাকে 6 মিটারে মনে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 9 মিটারে রয়েছে। আর উল্টোটাও যদি হতো যে অ্যাকচুয়ালি দেখা গেল 9 মিটারে রয়েছে, আমরা কত দেখবো তাহলে 6 মিটারে দেখবো। এইভাবেই হচ্ছে আমাদের কোনো পাত্রের যে তলদেশটা রয়েছে সেটার আমরা যে গভীরতায় থাকে, যেটা অ্যাকচুয়ালি থাকে, কিন্তু আমরা যখন কোনো কি বলবো উপর থেকে, জলের উপর থেকে যখন দেখছি গভীরতাটাকে আমরা কম দেখি, সবসময় কম দেখছি। কতটা কম দেখছি বোঝা যাচ্ছে, 1.5 প্রতিশতাংশ ধরে নিচ্ছি আমরা, সেক্ষেত্রে 6 মিটারের জায়গায় 9 মিটারেই পার্থক্য। বা উল্টোটা, আজকে এখানে একটা জলের মধ্যে কোনো কেউ রয়েছে, আজকে উপরে কোনো কিছুকে দেখছে, উপরের কোনো কিছুকে যখন দেখছে সে তখন একটু বেশি উঁচুতে দেখে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা নিচে থাকে। মানে যে সমস্ত পাখিরা মাছ খায়, তো তারা দেখা গেলো মাছ শিকার করতে লাগছে, মাছ কি ভাবছে যে না পাখিরা হয়তো 5 মিটার ডিস্টেন্সে রয়েছে, এরকম কোনো কিছু দেখা গেলো বলে দিল মাছ, পাখিরা মাছটা ভাবছে বা আমি তো খুব রিল্যাক্সে আছি, ও তো 5 মিটার ডিস্টেন্সে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 5 মিটার নিচে রয়েছে, তাই না?
ও যে ডিস্টেন্সটাকে কল্পনা করছে তার চেয়েও নিচে রয়েছে। এই হচ্ছে পরিবর্তনটা হচ্ছে কার জন্য? রিফ্র্যাকশনের জন্য। রিফ্র্যাকশনের জন্য কোনো মিডিয়াম থেকে অপর মিডিয়ামে যখন আমরা কোনো বস্তুকে দেখি তার পজিশনের চেঞ্জ ঘটে, তার পজিশন অ্যাকচুয়ালি যেটা থাকে আর আমরা যেটা ফিল করি বা যেটাকে আমরা বুঝছি সেটার মধ্যে পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলি এই মিউ দ্বারা ডিনোট করা হচ্ছে। এখান থেকে আমাদের অঙ্কই আসবে। এবার এর পরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো এখন আমরা যেটা সবার বাড়িতেই রয়েছে সেটা হচ্ছে যার যার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন আছে তারা ভালো করে বুঝবে। অপটিক্যাল ফাইবার, বাংলায় হচ্ছে আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তু কি হয়? এরকম একটা ফাইবার, মানে তার রয়েছে, তার উপরেও একটা কোডিং করা থাকে, মানে যেরকম হয় না যে আমাদের যদি ভালো করে বুঝে যায় যে পেন থাকে, যে পেনের যে রিফিলটা থাকে, মানে যেসব পেনে রিফিল ভরা থাকে সেই রিফিলটার পরে তো তার উপর একটা জিনিস থাকে, বা আমাদের বাড়িতে যে তার থাকে সেটা যদি তামার তার দেখি, তামার তারকে কি করে একটা অন্তরক পদার্থ দিয়ে আটকানো থাকে, সেরকমই অপটিক্যাল ফাইবারে কি থাকে, মেন ওয়্যারটার চারপাশেও আরেকটা কোডিং করা থাকে, ঠিক আছে, মানে একটা কোড দেওয়া, একটা লেয়ার থাকে। এবার এই উপরের যে লেয়ারটা থাকে সেটাকে বলি ক্ল্যাডিং, আর মেইন যেখান দিয়ে তথ্যটা যায়, মানে হচ্ছে যে তথ্যটা পাঠাবো আমরা, সেটাকে বলে কোর। তাহলে কোর আর ক্ল্যাডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে কোরের প্রতিসরাঙ্ক সাধারণত বেশি থাকে, কোরের প্রতিসরাঙ্ক বেশি, ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক কম। কোরের প্রতিসরাঙ্ক বেশি মানে বেশি থাকে, ক্ল্যাডিং এর কম থাকে। ফলে আলো যদি এরকমভাবে আসে, যদি এরকমভাবে আলো আসে তাহলে কি হবে, বেশি প্রতিসরাঙ্ক থেকে কম প্রতিসরাঙ্ক যাবে, ফলে একটা নির্দিষ্ট কোণের জন্য এই আলোটা আবার ফিরে যাবে, ফলে ধাক্কা খাবে এরকমভাবে। মানে তথ্য এই অপটিক্যাল ফাইবারের মধ্যে কি পদ্ধতি যায় সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নীতি প্রয়োগ করে যায়। তথ্যটা যায় হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, কারণ হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখনই যাওয়ার চেষ্টা করে একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য সেটা হয়ে বসে থাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য যায়। এবং এর সুবিধাটা কি, মানে এই অপটিক্যাল ফাইবারের কোথায় ইউজেসটা হয়, বিশেষ করে ব্রডব্যান্ড কানেকশন, মানে হচ্ছে ইন্টারনেটের জগতে খুব ইউজ রয়েছে। এন্ডোস্কোপি করার সময় যে ডাক্তারিতে, বেশি চিকিৎসা ক্ষেত্রে অনেক ইউজ হয়েছে, ডাক্তারিতে যে গলার মধ্যে যে ইটা ঢোকায়, যে পাইপটা ঢুকিয়ে যে একটা ক্যামেরা থাকে দেখার জন্য, সে যে পাইপ যেটা থাকে না, যে তারটা যেটা থাকে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার হয়ে থাকে। বা সবচেয়ে বেশি যেটা দেখে থাকি, যার বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন সে তারটা দেখেনি, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যখন আমরা মেলায় দেখতাম না, বিভিন্ন যখন মেলায় যাওয়া হয়েছে, একটা এরকম টপ মতন থাকতো, মানে অনেকে হয়তো কিনে হচ্ছে এরকম একটা টপ থাকতো, আর সেখান থেকে এরকম ভাবে পাম ট্রির মতন এরকম থাকতো, তার মাথায় না আলো জ্বলতো, হয়তো অনেকে লক্ষ্য করেছে বা লক্ষ্য করেনি, এখানে আলো জ্বলতো, এরকম ঝাঁকড়ার মতন থাকতো। অ্যাকচুয়ালি লাইট সোর্সটা এখানে থাকতো, এখানে একটা লাইট সোর্স থাকতো, কিন্তু এটা বুঝে যেতাম না, আমরা দেখতাম যে চারপাশে আলো জ্বলছে, ঠিক আছে, মাথায় আলো জ্বলছে, কিন্তু এই যে পাইপটা রয়েছে এই পাইপে কোনো আলো জ্বলছে, মাথায় আলো জ্বলছে। এই যে জিনিসগুলো ছিল এগুলো প্রতিকটা ছিল অপটিক্যাল ফাইবার, এই প্রতিকটা ছিল অপটিক্যাল ফাইবার, আলোকবাহী তন্তু ছিল। আলোকবাহী তন্তু গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য নিয়ে যেতে পারে, এবং সবচেয়ে সুবিধা কি, তথ্য স্পিডটা লাইটের স্পিডের সমান, মানে হিউজ ফাস্ট গতিতে যায় তথ্য, এবং এর লস খুব কম হয়, মানে তথ্যর লসটা খুব কম হয়। ফলে অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনো যে তথ্য পাঠায় সেটার গতি যেমন বৃদ্ধি পাবে, যেমন ফাস্ট যাবে, তেমনি তার ব্যান্ডউইথ, মানে হচ্ছে অনেক বেশি তথ্য নিয়ে যেতে সক্ষম, প্লাস হচ্ছে তথ্যের লসটা, মানে আমি যদি কোনো তথ্য পাঠাই তার ম্যাক্সিমাম তথ্যটাই পাঠিয়ে দিতে সক্ষম হবে। কিন্তু আমাদের যদি তামার তার দেখি, তামার তারে সেটা করতে পারে না, তামার তারের লস প্রচণ্ড হয়। যেমন যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতো তারা ভালো করে জানবে, বর্তমানে তো এখন সব অপটিক্যাল ফাইবারই অপটিক্যাল ফাইবার। প্রথম দিকে অপটিক্যাল ফাইবার ছিল না, প্রথমে যে ওয়্যারটার মাধ্যমে আসতো তাতে স্পিড কম ছিল, বর্তমানে অপটিক্যাল ফাইবার হয় স্পিড অনেক বেশি বেড়ে গেছে। তো এই অপটিক্যাল ফাইবারের জন্য কী হয়, স্পিড তো প্রচুর পাওয়া যায়। এবার যদি বলি যে অপটিক্যাল ফাইবারটা ইউজ তাহলে আমরা সব ক্ষেত্রে করতে পারি না কেন, তার বিভিন্ন কারণ আছে। কারণ এর মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস করানো এখনো পর্যন্ত সম্ভব হয়নি, এর মধ্যে ইলেকট্রিক পাস করানো যায় না, শুধু এমনি নর্মাল তথ্যকেই পাস করানো যায়। কিন্তু ইলেকট্রিক পাস করানো যেত তাহলে আমাদের যে কী বলবো, যে বাড়ির যে ওয়্যারিং হয় বা আমাদের যে মেন লাইন যেগুলো থাকে বা পোলে যে অ্যালুমিনিয়ামের তার ইউজ করে, সেই জায়গা থেকে আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারতাম, বা এরকম যদি কোনো টেকনোলজি ডেভেলপ করতো সেখানে কারেন্ট পাস করতে পারবে, তাহলে আমাদের লসটা অনেক কমে যেত। কীরকম, আমাদের যে পাওয়ার সাপ্লাই, মানে যেখানে আমাদের পাওয়ারটা উৎপন্ন হয়, কারেন্ট উৎপন্ন হয়, সেখানে যতটা কারেন্ট জেনারেট করা হয়, মানে যেটা জেনারেট করা হয় আমরা কিন্তু ততটা পাই না, হিউজ লস হয়।
কারণ মাঝখানে আমরা জানি যে ওয়্যারের রেজিস্ট্যান্স থাকে, তার জন্য কমে যায়। এটা রেজিস্ট্যান্স কত? এটা টেন্স টু জিরো, মানে রেজিস্ট্যান্স অবশ্যই আছে কিন্তু টেন্স টু জিরো, এতটাই কম রেজিস্ট্যান্স আছে তার জন্য তথ্যের কোনো পরিবর্তন আনে না, খুবই কম রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার।